বিপদ শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। মানুষের জীবনে বিপদ হলো নিত্যদিনের সঙ্গী। তবে বিপদ যেমন আসে তেমন কেটেও যায়। কথিত আছে বিপদে পড়লে মানুষ চেনা যায়। বর্তমান সমাজে মানুষ এতটাই স্বার্থপর যে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার বদলে তার থেকে দূরে সরে যায়। বিপদে পড়লেই মানুষের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় তার আচরণের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও। তো সাউদার ফাতেমার স্কুল খোলা ছিল, ওদের জন্য সকালে ঘুম থেকে উঠে ওদের টিফিন রেডি করছিলাম। মাইমুনার স্কুল কিন্তু তখনও বন্ধ ছিল, রবিবার থেকে খুলতে চেয়েছিল, তবে প্রচন্ড গরমের কারণে স্কুল কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। সাউদা টিফিনে চিজ পাস্তা নিয়ে যেতে চেয়েছিল, তো এখানে আমি একটু অল্প তেল মশলা দিয়ে এরপর আমার মতো করে নর্মাল ভাবে পাস্তাটা বানিয়েছি। যেহেতু অনেক গরম তাই এটার মধ্যে কিন্তু খুব বেশি কিছু দেওয়া হয়নি, বা চিজ পাস্তা সাধারণত যেভাবে করা হয় সেভাবে করা হয়নি। এখন আমি ওদের দুই বোনের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। ভিডিওটা তো আমি বৃহস্পতিবারে করে রেখেছিলাম, এরপর এডিট করে সবকিছুই গুছিয়ে রেখেছিলাম, তবে ভয়েস ওভার করা হচ্ছিল না, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হলো। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার মা বেশ অসুস্থ, তারপরেও বাড়িতেই থাকেন, তবে হঠাৎ করে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন, যার কারণে আব্বা মাকে নিয়ে বাসায় চলে আসছিলেন। তো বাসায় আসার পরে দেখি মা অনেক অসুস্থ, বেশ কষ্ট পাচ্ছিলেন। মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ডক্টর দেখানো, হসপিটালে দৌড়াদৌড়ি, পাশাপাশি মার কষ্ট দেখে মনটা অনেক খারাপ ছিল, যার কারণে ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো। মা কিন্তু এখনো আমার বাসায় আছেন, আগের থেকে ভালো আছেন, তাই ভাবলাম ভিডিওটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি সাউদার ফাতেমাকে নিয়ে স্কুলে যাচ্ছি, আর মাইমুনা যেহেতু বাসায় আছে তাই তিন বোনের কিন্তু বিদায় পর্ব শেষই হচ্ছে না। গতকাল রাতে কিছু ভাত রান্না করে পানিতে রেখেছিলাম, যা গরম পড়েছে এই গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগছে না। মাইমুনার বাবা বলেছিল ভাত রান্না করে পানি দিয়ে রাখো, তাহলে সকালে খেতে ভালো লাগবে। পানি ভাত কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে, তাই আমি রান্না করে পানিতে রেখেছিলাম। পানি ভাতের সঙ্গে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, লেবু, ডিম ভাজা আর শাক ভাজি নিয়েছিলাম, আর সেটা দিয়ে অনেক মজা করে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। আর পানি ভাত খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে। গরমের সময় আমরা কিন্তু প্রায় দিন সকালেই পানি ভাত খেয়ে থাকি, যেটা আমাদের বাসার সবাই পছন্দ করে আর ভালোও লাগে। ভর্তা আর মাংস দিয়েও পানি ভাতটা খেতে অসম্ভব ভালো লাগে, যেটা আমার অনেক পছন্দ। খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমি বিছানাগুলা গুছিয়ে নিচ্ছি। আমার এই বেড রানারটা নিয়ে ইসমাইল উইথ সুরভি চ্যানেলের আমার প্রিয় সুরভি আপু কিছু বলতে বলেছিলেন। তো আপু, তোমার জন্য আমি রানারটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি। বেডশিটের জন্য এক কালারের যে কাপড়গুলা কিনতে পাওয়া যায় সেগুলা দিয়েই আমি এই রানারটা বানিয়েছি। আমার এটা কিন্তু একটা বেডশিট ছিল, তো সেটা আমি আমার মাপ অনুযায়ী কেটে নিয়েছিলাম। এরপর সাদা এই লেসটা আমি গ্লুগান দিয়ে চারি সাইডে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু চাইলে সেলাই মেশিনে সেলাই করে নেওয়া যায়। আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে রয়েছে, যার কারণে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। এটা আমি যখন বানিয়েছিলাম তখন কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আপু তুমি দেখেছিলা, তবে হয়তোবা ভুলে গিয়েছো। বেডশিটের উপরে রানার হিসেবে যে কোনো কিছু দিতে আমি অনেক বেশি পছন্দ করি। কখনো আমার গায়ের ওড়না, চাদর এগুলাও কিন্তু আমি রানার হিসেবে দিয়ে থাকি। তো রানারটা দিলে আমার কাছে মনে হয় দেখতে বেশি ভালো লাগে। এখন প্রায় 10টা বেজে গিয়েছে, তো বাইরে অসম্ভব রোদ, এত রোদ দেখে মনে হচ্ছে একদম ভর দুপুর। আমাদের যশোরে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় তাপমাত্রা একটু বেশিই থাকে, আর এখন তো সারা বাংলাদেশেই অনেক বেশি তাপমাত্রা। তো এই গরমের মধ্যে সবাই একটু পানীয় জাতীয় খাবার বেশি খাবেন, সাবধানে থাকবেন পরিবারের সবাইকে নিয়ে, এবং অতিরিক্ত তেল জাতীয় এবং মশলাদার খাবার না খাওয়াই ভালো। এরপর আমি কিন্তু দুপুরের জন্য রান্না করতে চলে আসছি, একটু আগে ভাগেই রান্না করতে চলে আসছি, যেহেতু সাউদার ফাতেমাকে আনতে যেতে হবে। শিং মাছটা আমি মশলার মধ্যে একটু ভুনে নিয়েছি, এরপর মাছটা নামিয়ে এটার মধ্যে আমি সবজি দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁপে আর সজনে ডাঁটা নিয়েছি। সবজিগুলাকে হালকা একটু ভেজে এরপর পেঁয়াজ আর রসুন দিয়েছি। এ পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে নিব, এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। সজনে ডাঁটা খুব বেশি ছিল না, 2-3টা ছিল, তাই ভাবলাম পেঁপের মধ্যে দিয়ে দেই।
এই গরমে না তেমন কিছুই খেতে ইচ্ছা করছে না। পাতলা ঝোল জাতীয় খাবার এবং টক জাতীয় খাবারটাই খেলে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। তো এখন আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। খুব বেশি মসলা দিব না, একদম অল্প মসলায় আমি ঝোলটা রান্না করব। পেঁপে কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, আর তাছাড়া আমি যেহেতু একটু বড় বড় করে কেটেছি, তাই এটাকে আমি সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, এরপর ঝোল দিব। গরম কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। শীতের সময়টা আমি কিন্তু খুব বেশি এনজয় করি। কারণ শীতের মধ্যে হয়তোবা একটু কাজ করতে কষ্ট হয়, তবে অলসতা কাটিয়ে যখন একবার কাজে নামা হয়, তখন কিন্তু কাজ অনেক করার পরেও কোনো ক্লান্তি আসে না। আর খেয়ে পড়ে শুয়ে ঘুমিয়ে সব কিছুতেই একটা শান্তি পাওয়া যায়, যেটা এই অসম্ভব গরমে কিছুতেই পাওয়া সম্ভব না। সব সময় যেন মনে হয় দমটা বন্ধ হয়ে যাচ্ছে, না জানি কখন মারা যাব। ইন্ডাকশন চুলায় আমি বরবটি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওটার মধ্যে আমি লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধটা বসিয়েছিলাম। সেদ্ধ হবার পর আমি পেঁয়াজ, রসুন আর গোটা জিরা দিয়ে বাগার দিব। আর এই সাইডে আমি কিন্তু ডালটাও সেদ্ধ করে নিয়েছি। ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি, এতে করে দ্রুত হয়ে গিয়েছে। তো সেদ্ধ হবার পর আমি একটা ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নিয়েছি। এরপর আমি হলুদের গুঁড়াটা দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। ডালের মধ্যে আমি আম দিয়ে রান্না করব। আম দিয়ে টক ডাল রান্না করলে এই গরমের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বাসার সবাই আম ডালটা পছন্দ করে, তবে মাইমুনার বাবা খেতে চায় না, যার কারণে খুব বেশি একটা রান্না করা হয় না। তবে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে আম ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমগুলা গত বছরের ফ্রোজেন করা ছিল, তো সেটা দিয়েই আমি ডালটা রান্না করে নিচ্ছি। এই বছরে এখনো কাঁচা আম কিনে খাওয়া হয়নি, কারণ কাঁচা আমের দাম কিন্তু অনেক বেশি। আর যে জিনিসের দাম বেশি থাকে সে জিনিস আমি কিন্তু কিনি না, যখন দাম কমে তখনই কিনে থাকি। গ্রামে গেলে তো আনতে পারতাম, তবে এই মুহূর্তে আর যাওয়া হচ্ছে না, তাই আনাও হচ্ছে না। যার কারণে গত বছরেরটা দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিচ্ছি। এই সাইডে সবজিটা কষানোর পর এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর এটার মধ্যে আমি শিং মাছগুলা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। নামানোর আগে এটার উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। বরবটিটা সেদ্ধ হবার পর আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ, রসুন আর গোটা জিরা সুন্দর করে ভেজে তারপর সেদ্ধ করে রাখা বরবটিগুলা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আরো কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব। এটা যদি সরাসরি তেলের মধ্যে ভাজতে যেতাম তাহলে কিন্তু অনেকটা তেল লেগে যেত, যার কারণে আমি এভাবে ভেজে নিয়েছি। এভাবে ভাজলে কিন্তু তেল অনেক কম লাগে আর খেতে খারাপ লাগে না। এই সাইডে আমি কিন্তু ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আমার কিন্তু সব রান্নাগুলা করা হয়ে গিয়েছে। রান্না করার পর আমি খাবারগুলা টেবিলে এনে রেখে দিচ্ছি। এখন তো আর খাওয়া হবে না, এখন 12টা 15 বাজে। তো খাবারগুলো আমি টেবিলে রেখে তারপর ফাতেমা আর সাউদাকে আনতে যাব। ঝোল তরকারিটা আমি একটু পরিমাণে বেশি রান্না করেছিলাম, তাই 2 বাটিতে বেড়ে নিয়েছি। যেটা দুপুরে খাওয়া হবে সেটা আমি টেবিলে রেখে দিয়েছি, আর বাকিটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। রান্না করার পর যে থালা বাসনগুলো বেরিয়েছিল, এখন সেগুলা ধুয়ে নিচ্ছি। এরপর রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। রান্না করার সময় কিন্তু কিছুটা পরিষ্কার করেছিলাম, আর এখন বাকিগুলাই পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্না করি পাশাপাশি এগুলাকেও পরিষ্কার করতে থাকি, এতে করে কাজ কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। আমি শুধু সবজিগুলাই রান্না করেছি, আর ভাত একটু পরে রান্না করব, না হলে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবে। তো এগুলা সব গুছিয়ে রেখে তারপর আমি চাল ধুয়ে ইন্ডাকশন চুলার উপরে রেখে যাব সাউদা ফাতেমাকে বাসায় এনে। তারপর আমি ভাতটা রান্না করে নিব। এলোমেলো অপরিষ্কার জায়গা দেখতে আমার একদমই ভালো লাগে না।
যখন কোনো জায়গায় এলোমেলো এবং অপরিষ্কার থাকে আমার মনে হয় আমি কখন সেটা গোছাবো। যতক্ষণ না গোছাতে পারি ততক্ষণ না আমি কিন্তু শান্তি পাই না। গোছানোর পর দেখতে এত ভালো লাগে, মনে হয় শুধু তাকিয়ে থাকি। পরবর্তীতে সেই জায়গায় আর কাজ করতে ইচ্ছা করে না। তবে একই রকম তো আর সব সময় রাখা সম্ভব হয় না, কাজ তো করাই লাগে। তো কাজ করি আর এভাবে পরিষ্কার করতে থাকি। পরিষ্কার করার পরে কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে। এখন আমি চালগুলা ধুয়ে নিচ্ছি। চালগুলা ধুয়ে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একদম রেডি করে রেখে যাব, যাতে করে বাসায় এসে ইন্ডাকশন চুলার সংযোগটা দিলেই হয়ে যায়। আমি কিন্তু রান্নার কাজে সব সময় ফিল্টারের পানি ব্যবহার করে থাকি, সরাসরি ট্যাপের পানিটা আমার কখনোই ব্যবহার করা হয় না। অতিরিক্ত গরমের কারণে আমি কিন্তু ফ্যানটা বের করে আবারও লাগিয়ে নিয়েছি। এটা এখানে দিয়ে কাজ করলে একটু আরাম পাওয়া যায়। এরপর আমি রেডি হয়ে সাউদার ফাতেমাকে আনতে যাচ্ছি। ওদেরকে নিয়ে বাসায় আসার পর এখন আমি বাঙ্গির জুস বানিয়ে নিব। জুস বানানোর জন্য এখানে আমি বাঙ্গি এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব কলা। এখানে আমি সাগর কলাটা ব্যবহার করছি। এটা দিয়ে যদি বাঙ্গির জুসটা বানানো হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে আমি 2টা কলা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া দুধ। দুধের পরিবর্তে এটাতে যদি টক দই দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। সামান্য একটু পানি দিয়েছি আর দিয়েছি বিট লবণ। এখন এটাকে ব্লেন্ড করে নিব। বাঙ্গি খেতে যেমনই হোক না কেন, বাঙ্গির ফ্লেভারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। যারা বাঙ্গি একদমই খেতে চান না তারা চাইলে এভাবে জুস বানিয়ে খেতে পারেন। এই জুসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। চিনি দিলে মাইমুনার বাবা যেহেতু খাবে না, তাই চিনি দেওয়ার আগে আমি ব্লেন্ড করে ওর জন্য ঢেলে রেখে দিচ্ছি। এরপর এটাতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। চাইলে এটার মধ্যে বরফ কুচি দেওয়া যায়, তবে আমি সেটা আর দেইনি, কারণ বাচ্চারা যেহেতু গরমের মধ্যে থেকে বাসায় আসছে, এরপরে আবার ঠান্ডা কিছু দেওয়া ঠিক হবে না। তাছাড়া সাউদার একটু কাশি আছে, তাই এটার মধ্যে আমি বরফ কুচি দেইনি। তবে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে হালকা একটু ঠান্ডা করে তারপর ওদেরকে খেতে দিব। যেহেতু অনেক গরম পড়েছে, তাই এসি চালানোর আগে এসিটাকে একটু সার্ভিসিং করে নেওয়া হচ্ছে। যে ইলেকট্রিশিয়ানকে দিয়ে আমরা নিয়মিত এই ধরনের কাজ করিয়ে থাকি, তাকে কিন্তু রোজার মধ্যে থেকেই অনেকবার ফোন করা হয়েছিল। তবে সে সকালে না বিকেলে, বিকেলে না সন্ধ্যায় এভাবে করতে করতে পরবর্তীতে আর আসেননি। তাই এই ভাইয়াকে আনা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।